ওকে, বলবো। কিন্তু আমাকে কিছু কথা দিতে হবে। আলোর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কি কথা? এসব নিয়ে বেশি ভাবতে পারবে না। আর একদম চালাকি করে কিছু জানতেও চাইবে না। বাড়াবাড়ি করবে না। আলো আধারের দিকে চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আধারের দেওয়া শর্ত আলোর একদম পছন্দ হয়নি। কোথায় সব জানার পর একটু গোয়েন্দাগিরিতে লেগে পড়বে তা না, এখন আলো মনে মনে ভাবে। আপাতত শর্তটা মেনে নিই, পরেরটা পরে ভাবা যাবে। আলোকে ভাবতে দেখে আধার বাঁকা হাসি দিয়ে কানের কাছে এসে বলে। যদি ভেবে থাকো আমার থেকে সব জানার পর তুমি তোমার বাদরামি শুরু করবে, তাহলে ভুলে যাও সেসব। আলো আধারের দিকে তাকিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে। আমি এসব কিছু করব না, পাক্কা প্রমিস। আধার আলোর দিকে তাকিয়ে থাকে। আধারের নজর থেকে বাঁচতে জন্য আলো বলে। এবার বলুন। আধার শুরু থেকে সব বলা শুরু করে। আলো সব শুনে হা হয়ে যায়। আধার থেকে সব শোনার পর আলো বলে। এত কিছু হচ্ছে, তাও এতদিন ধরে আপনি আমাকে কিছু বলেননি। আপনি আমাকে ভালোবাসেন না, বুঝতে পেরেছি। আলো কথাগুলো বলে মুখ ফুলিয়ে উল্টো দিকে ঘুরে যায়। আধার নিঃশব্দে হাসে। আলো উল্টো দিক থেকে জড়িয়ে ধরে। চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে। আমি তোমাকে ভালোবাসি, সেটা বিশ্বাস হয় না? তোমার জন্য নিজের জীবন দিতে পারি, আবার দরকার পড়লে কারো জীবন নিতেও পারি। এসব তোমাকে জানালে তুমি বিপদে পড়ে যাবে, তাই তোমাকে জানাইনি জানু পাখি। তাছাড়া আমি নিজেও তখন ধোঁয়াশায় ছিলাম। খুব নরম গলায় বলে। আলো আর রাগ করে থাকতে পারে না। আধার আলোকে আগের মতো জড়িয়ে ধরে আছে। আলো আধারের হাতের আঙ্গুল নিয়ে খেলা করতে করতে বলে। সব ঠিক আছে, কিন্তু দাদু আর চাচুকে অবিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? জানু পাখি, যতক্ষণ না সব প্রমাণ পাই ততক্ষণ কাউকে বিশ্বাস করতে পারছি না। বিশেষ করে তোমার অ্যাক্সিডেন্টের পর তো আরও না। তো এখন কি করবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আলো কিছু বলতে চাচ্ছিল, তখন আধার ওকে থামিয়ে দিয়ে বলে। আর কোনো কথা না, চুপচাপ ঘুমাও। আলো আর কথা বাড়ায় না, শুয়ে পড়ে। আধার ওকে টেনে বুকের উপর নিয়ে এসে কপালে কিস করে জড়িয়ে ধরে। আলো মুচকি হেসে আধারকে জড়িয়ে ধরে। ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকালে আলো আড়ামোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে আধার পাশে নেই। আলো চোখ মুখ কুঁচকে চারপাশে দেখতে থাকে। আধার কোথায় আছে, তখন ওয়াশরুমে দরজা খোলার শব্দ হয়। আলো সেদিকে তাকাতেই ওর গলা পর্যন্ত শুকিয়ে যায়। আলো ড্যাব ড্যাব করে আধারের দিকে তাকিয়ে আছে। আধার তা দেখে বাঁকা হাসি দেয়। আধার রোজকার মতো ব্যায়াম করে গোসল করে বের হয়েছে। গায়ে নিচের শুধু সাদা তোয়ালে জড়ানো। পানিগুলো আধারের গায়ের সাথে লেপ্টে আছে, যেটা ওর পেটানো শক্ত শরীরে মুক্তার মতো লাগছে। চুল থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। আলো সমানে বেশা আলো সমানে বেসামাল হয়ে যাচ্ছে। আধার আলোর তাকানো দেখে ওর কাছে এসে ঝুঁকে পড়ে। মাথা নাড়িয়ে চুলের পানি আলোর শরীরে ছিটিয়ে দেয়। আলোর তাতে ধ্যান ভেঙে যায়। আধারকে এত কাছে দেখে আলো ভরকে যায়। কিছুটা পিছনে সরে যায়। আধারের আলোর পিছিয়ে যাওয়াটা মোটেও ভালো লাগেনি। আলোর চুলের মুঠি ধরে নিচের কাছে টেনে নিয়ে আসে। আলো ব্যথায় কোকিয়ে ওঠে। আধারের দিকে তাকিয়ে দেখে সেই আগের মতো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। যে দৃষ্টিকে আলো সব থেকে বেশি ভয় পায়। আলোর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধার এক হাত দিয়ে আলোর চুলের মুঠি আর এক হাত দিয়ে ওর কপাল থেকে গালে স্লাইড করতে করতে ওর ঠোঁটের কাছে যায়। এদিকে ভয়ে কালোর কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে গেছে। হঠাৎ আধার আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো চুষে নিতে থাকে। আলোর ঠোঁটের দুটো সাথে কামড় বোনা আলোর ঠোঁটে দুটোর সাথে কামড় বসায়। আলো আধারকে নিচের থেকে সরানোর চেষ্টা করছে। বারবার ওর বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। আরে ভাই, সকাল সকাল এমন টর্চারকে সহ্য করতে চাইবে? আলোর ধাক্কা দেওয়াতে আধার আরো জোরে কামড়াতে থাকে। এক পর্যায়ে আলো বুঝতে পারলো এভাবে কাজ হবে না, তাই আলো পুরো শান্ত হয়ে গেল। আলো শান্ত হয়ে যেতেই আধার ধীরে ধীরে শান্ত হয়ে গেল। খুব সফটলি আলোকে কিস করতে লাগলো। দুজনের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এমন সময় আধার আলোকে ছেড়ে দেয়। দুজনেই শ্বাসকষ্ট রোগীর মতো শ্বাস নিতে থাকে। আধার আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। এরপর থেকে আমার
কাছে থেকে দূরে সরার চেষ্টাও করবে না জান পাখি। খুবই ঠান্ডা গলায় বলল, এমন গলা শুনলে যে কেউ হার্ট অ্যাটাক করবে। আলো একটা শুকনো ঢোক গিলল। আধার উঠে দাঁড়িয়ে আলোকে উদ্দেশ্য করে বলল। যাও ফ্রেশ হয়ে এসো। আলোকে আর পাইকে এক দৌড়ে ওয়াশরুমে। আলোকে এভাবে যেতে দেখে আধার বাঁকা হাসে, ঘাড় এদিক থেকে ওদিকে করে বলে, মাঝে মাঝে তোমার সাথে এমন বিহেভ করে বেশ লাগে জান পাখি। তোমার ভয়ার্থ মুখটা দেখতে সেই লাগে। তারপর একটা সাইকো টাইপ হাসি দিয়ে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। কি সমস্যা? কি সমস্যা কি আপনার, মিস চাঁদনি? সেই থেকে জ্বালিয়ে যাচ্ছেন। কোথায় আর জ্বালাতে দিচ্ছেন, সেই সুযোগটাও তো পাচ্ছি না। মুখ ভার করে বলে। কি বলতে চান আপনি? চাঁদনি সাফওয়ানের দিকে এক পা দু পা করে এগিয়ে আসে। সাফওয়ানের চেয়ার ওর দিকে ঘুরিয়ে নেয়। সাফওয়ানের দিকে ঝুঁকে পড়ে। সাফওয়ান চেয়ারের সাথে পুরো মিশে যায়। চাঁদনি সাফওয়ানের মুখে ওর আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে আসক্তিময় গলায় বলে, আমি এটাই বলতে চাইছি মিস্টার হ্যান্ডসাম, সারাদিন ওটি নিয়ে পড়ে থাকলে রোম্যান্স করবেন কখন? চাঁদনি এত কাছে থাকায় এমনিতে সাফওয়ানের অবস্থা খারাপ। পুরো শরীরে এক অস্থিরতা কাজ করছে। কেন যেন চাঁদনি কাছে আসলে নিজেকে সামলানো খুবই কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। তার উপর চাঁদনি এমন এমন কাজ করে যে সাফওয়ানের নিজেকে পাগল পাগল লাগে। সাফওয়ান কাঁপা কাঁপা গলায় বলে, এসব কি বলছেন মিস চাঁদনি? আমি আপনার সিনিয়র হই, ভদ্রভাবে কথা বলুন। এরপর চাঁদনি সাফওয়ানের আরো কাছে চলে আসে। চাঁদনি সাফওয়ানের একেবারে কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপর আছড়ে পড়ছে। চাঁদনি সাফওয়ানের কানের কাছে এসে ফিসফিস করে বলে, আরে কি করলে বুঝবেন আমি আপনাকে ভালোবাসি মিস্টার হ্যান্ডসাম? সাফওয়ান চাঁদনিকে সরিয়ে দেয়, কঠোর গলায় বলে, এসব হয় না মিস চাঁদনি। আপনি আমার স্যারের মেয়ে। আমি আপনার সাথে কেন সম্পর্কে জড়িয়ে স্যারের মনে কষ্ট দিতে চাই না। নিজেকে যথেষ্ট কঠোর রেখে বলে। চাঁদনির সাফওয়ানের বলা কথা পছন্দ হয়নি। সাফওয়ানকে নিজের দিকে ফিরিয়ে বলে, সরি, ভুলে যান আমার পরিচয়। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে ধরে বলুন তো আপনি আমাকে ভালোবাসবেন কি না? চাঁদনি সাফওয়ানের এত কাছে থাকায় সাফওয়ানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। চাঁদনিকে ঠেলে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। চাঁদনি হতাশার চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। বেশ ডক্টর সাফওয়ান, অনেক হয়েছে। আপনাকে আমি ভালোবেসে আদায় করতে চেয়েছিলাম, কিন্তু আপনি ভালো কথার লোক না। এবার বাঁকা পথেই চলবো। চাঁদনি ফোন বের করে একজনকে কল দিয়ে বলে, অনেক হয়েছে, তুমি ঠিক ছিলে। ঘি সোজা আঙ্গুলে ওঠে না। তুমি প্রথমে যা করতে চেয়েছিলে তাই করো, কিন্তু ওকে আমার চাই, মানে চাই। ওপাশ থেকে কেউ কিছু বলে। চাঁদনির মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। চাঁদনি ফোন রেখে মনে মনে বলে, এবারে দেখি ডক্টর সাফওয়ান কি করে পালান আমার থেকে। আপনাকে তো আমার হতেই হবে। চাঁদনি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। আধার আজ দুপুরে বাসায় এসেছে। একটা গুরুত্বপূর্ণ ফাইল রেখে গেছিল, সেটা নিতে এসেছে। আলো রাত্রির সাথে একটু বাইরে গেছে। আধার ফাইল নিয়ে আসার সময় খেয়াল করে ওদের স্টোর রুমটাকেও খুলে রেখেছে। আধার দেখার জন্যে সেদিকে এগিয়ে যায়। রুমটা পুরো ধুলোয় ভরপুর ছিল। কতদিন যে এই রুমে কেউ আসে না তার ঠিক নেই। আধারের বাবা মা মারা যাওয়ার পর থেকে এই রুমে তাদের সব স্মৃতি বন্ধ করে রেখেছে। তারপর আর কেউ এই রুমে খোলেনি, খোলার পারমিশন ছিল না। আধার রুমে প্রবেশ করে দেখে সব আসবাবপত্রে ধুলো জমে আছে। আধারের চোখে একটা ছবি আটকে যায়। এত বছরে একটুও ধুলো জমে যায়নি, মনে হচ্ছে পুরো নতুন। আধার ছবিটার দিকে এগিয়ে যায়। ছবিটা হাতে নিয়ে ওর বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। এটা ওর বাবা মায়ের সাথে ওদের পুরো পরিবারের ছবি। আধার ছবিটা ভালো মতো দেখে সবাইকে চিনতে পারলেও একজনকে চিনতে পারেনি। রাইহান চৌধুরীর পাশে একজন 22-23 বছরের মেয়ে দাঁড়ানো, কিন্তু আধার একে কোথাও দেখেনি। আধার ছবিটা নিয়ে রুমটা বন্ধ করে চলে যায়। ছবিটা রুমে রেখে আবার অফিসে চলে যায়।
আলো আর রাত্রি একসাথে শপিং করতে বেরিয়েছে। মেয়েদের শপিং বলে কথা। সেই সকাল 10টা থেকে শুরু করেছে, এখন দুপুর 1টা। এখনো দুজনে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে। আসল কথা হলো দুজনে এক টাইপের ড্রেস কিনবে, কিন্তু কোনো ড্রেসই খুঁজে পাচ্ছে না। ওই আলো, চল না ওই দোকানে যাই। না না না, ওই দোকানে চল, ওখানে দেখি। আরে দেখ না, ওইখানে 50% ছাড় আছে। এই রাখ তো, তোর সারা জীবন ছাড় দিয়ে কেটে গেল। সত্যি করে বলতো, আগুন ভাইয়ার সাথে রিলেশনে যাওয়া নিয়ে কোনো ছাড় দিসনি তো? সত্যি করে বল। আলো কিছুটা সন্দেহ নিয়ে বলে। রাত্রি কিছুটা থতমত খেয়ে যায়। কি বলছিস এসব? চল ওই দোকানে যাই। আলো রাত্রির অবস্থা দেখে হেসে দেয়, আর রাত্রি কাছুমাছু মুখ করে ওর দিকে তাকিয়ে থাকে। দুজনে আলোর পছন্দের দোকানে যায়, আর দুজনের একই রকম ড্রেস পছন্দ হয়ে যায়। যদিও ড্রেসটা কেনার পেছনে ওদের আলাদা উদ্দেশ্য আছে, সেটা পরে জানতে পারবে। আলো শপিং শেষে রাত্রির সাথে করে ফিরে আসে। আলো গাড়ি নিয়ে যায়নি বলে রাত্রি ওকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। আলো এসে সোজা রুমে চলে যায়। স্বভাববশত সব ব্যাগ বিছানায় না হলে সোফায় ছড়িয়ে ছিটিয়ে রেখে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে কোনো দিকে না তাকিয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ে। সারাদিন এত হাঁটাহাঁটি করে আলোর মধ্যে আর শক্তি ছিল না কোনো কাজ করার। আলো বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমের দেশে ডুব দেয়। আলোর খেয়ালও নেই মেইন দরজা খোলা রাখা আছে। আলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। একটা ছায়া মূর্তি আলোর রুমে প্রবেশ করে। আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চলে যায়। যাওয়ার দিকে আলো আর আধারের ছবির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। আধার সন্ধ্যার দিকে বাসায় এসে দেখে বাড়ির মেইন দরজা খোলা। আধার তাড়াতাড়ি রুমে চলে যায়। রুমে গিয়ে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। দরজার সাথে হেলান দিয়ে হেসে ফেলে আধার। চারপাশে শপিং ব্যাগের ছড়াছড়ি। মাঝে বিছানার উপর আলো এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আলো চুল মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। গায়ের পোশাক গায়ে নেই। আধার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এত অগোছালো মেয়েকে কি করে ভালোবাসলাম। আধার গায়ের কোট খুলে সোফায় রাখে। ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আধার ফ্রেশ হয়ে এসে পুরো রুমে গোছায়। আলোর কাছে এসে ওর দিকে ঝুঁকে পড়ে। মুখের উপর পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখে স্লাইড করতে থাকে। আধারের ছোঁয়ায় আলো হালকা কেঁপে ওঠে। আধারের চোখ যায় আলোর ঠোঁটের দিকে। একটা শুকনো ঢোক গিলে আধার এতদিন নিজেকে সংযত রেখেছে, কিন্তু ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। ফট করে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিজের মতো করে আলোর ঠোঁটে দুটো চুষে নিতে থাকে। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছে দেখে আলো চোখ মেলে তাকায়। আধারকে এইভাবে দেখে আলো চমকে ওঠে। নিঃশ্বাস নিতে না পারার জন্যে আধারকে ওর উপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু আধার ওর এক হাত দিয়ে আলোর হাত দুটো শক্ত করে বিছানায় সাথে চেপে ধরে, আর এক হাত দিয়ে আলোর পেটে স্লাইড করতে থাকে। আলো শ্বাস নিতে পারছে না। আধার আলোর অবস্থা দেখে ওকে ছেড়ে দেয়। আলো জোরে জোরে শ্বাস নিতে থাকে। আধার বলে, এতটুকুতেই হাঁপিয়ে গেলে জান পাখি, রাতে কি করবে? আধারের কথার অর্থ ধরতে পেরে আলো লজ্জায় লাল হয়ে যায়। মেয়েকে রাগ দেখিয়ে বলে, ডেভিল কোথাকার, এভাবে ঘুমের মধ্যে আক্রমণ করলে? আর কিছু বলে না। আধার ওর ঘাড় ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে ঘোর লাগা কণ্ঠে বলে, আরো অনেক কিছু করতে ইচ্ছে হচ্ছিল জান পাখি। আমার ক্ষুধা লেগেছে। আলো আধারের কথা এড়াতে বলে আলো যে আধারের কথা এড়াতে চাচ্ছে তা আধার বেশ বুঝতে পারছে। অধর চেপে নিঃশব্দ হেসে দেয়। আচমকা আলোকে কোলে তুলে হাঁটা দেয় নিচে। ভয়ে আলো আধারের কাঁধ জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো বুকে মুখ গুজে আসে। ডিনার শেষে দুজনেই উপরে চলে আসে। আলোকে বিছানায় বসিয়ে আধার ওয়াশরুম চলে যায়। এমন সময় আলোর চোখ যায় সেই ফটো ফ্রেমের দিকে। কৌতূহল বশত আলো সেদিকে এগিয়ে যায়। ছবিটা হাতে নিয়ে একটা মুখ দেখে আলো চমকে ওঠে। আধার মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে আলোকে ছবিটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বারান্দায় তোয়ালে মেলে দিয়ে এসে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে ওঠে। না, আধারের জড়িয়ে ধরাতে না,
ছবিতে থাকা এক মহিলার চেহারা দেখে আলো দ্রুত গতিতে মহিলাটাকে দেখিয়ে জিজ্ঞেস করে, ইনি কি সম্পর্কে? আপনার সাথে এনার ছবি আপনার কাছে কেন? আধার ছবিটা দেখে সে তো নিজেই চেনে না মহিলাটাকে। আলোকে কি বলবে আধার আলোকে বলে, আমি নিজেই তো চিনি না, এটা আমাদের পারিবারিক ছবি। সেখানে এই মহিলাকে আমি চিনি না, তুমি চেনো ওনাকে? আলবাত চিনি, আমার খালামণি হয়। ওনার সাথেই তো আমি কানাডায় ছিলাম। আধার আলো দুজনেই বুঝতে পারছে না আলোর খালামণির সাথে এই বাড়ির কি সম্পর্ক। আধার এতটুকু বুঝতে পারছে আলোর খালামণির সাথে অনেক গভীর সম্পর্ক আছে ওদের পরিবারের। আধার আলোকে জিজ্ঞেস করে, তুমি ওনার ব্যাপারে কি কি জানো আমাকে বলো। তেমন কিছু জানি না। 23 বছর আগে কিছু খারাপ হয়েছিল, যার কারণে খালামণি দেশ ছেড়ে বিদেশে চলে যায় আর কখনো দেশে ফিরে আসেনি। আমি যতটুকু শুনেছি কারণটা ওনার শ্বশুর বাড়ির কোনো সমস্যা নিয়েছিল। কেউ এই ব্যাপারে তেমন কিছু জানে না। ওকে, তুমি এখন ঘুমাও, এসব নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু আলো। আলো আর কথা বাড়ায়নি। আধারের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে, কিন্তু আধারের চোখে ঘুম নেই। ওর মাথা এখন দুটো কথা ঘুরছে, আলোর খালামণির সাথে ওদের বাড়ির কি সম্পর্ক, আর অর্ক কেন আলোকে মারতে চায়। আধার আপন মনে বলে, পানি অনেক দূর থেকে বইছে, এর মূলে আমাকে একজন পৌঁছে দিতে পারবে, আলোর খালামণি। ওনার সাথে দেখা করার সময় এসে গেছে। আধার পরবর্তী পরিকল্পনা সাজাতে সাজাতে ঘুমের দেশে পাড়ি জমালো। দুদিন পর সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আলো সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে নিজেও বসে পড়ে। সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। আচমকা আধার বলে, আমি আর আলো এক সপ্তাহের জন্য কানাডা যাচ্ছি, হানিমুনে। সবাই ওর দিকে তাকায়। আলোর খাবার গলায় আটকে গেছে। লজ্জায় এভাবে আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরীর সামনে আধার একথা বলবে আলো তা ভাবতে পারেনি। কিছুক্ষণ আগে নিজেকে ধাতস্থ করতে আলতাফ চৌধুরী বলে, আলো তো যাও ঘুরে এসো, এমনি তোমাদের উপর দিয়ে যা গেল। সেই জন্যই। আলো ব্যাগ গুছিয়ে নাও, আজ রাতে ফ্লাইট। আধার কথাটা বলে গটগট করে অফিসে চলে যায়। রাইহান সাহেবও কোথাও চলে যায়, আর আলতাফ সাহেব তার মণ্ডলীদের সাথে বেরিয়ে পড়ে। আলো বিড়বিড় করে বলে, লে হালুয়া, হলোটা কি? রাতে ফ্লাইট জানাচ্ছে, সকালে এই লোকটার মাথা যে কখন কিসে ভূত চড়ে বোঝাই যায় না। কিন্তু কানাডা কেন? আলো এত না ভেবে রুমে চলে যায়। কত কাজ তার। ফ্রেন্ড মণ্ডলীকে বলতে হবে কানাডা যাচ্ছে, ওর বাবা মাকে বলতে হবে, কম কাজ তো আর না। আলো নাচতে নাচতে উপরে চলে যায়। লাগেজ নিয়ে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে আলো। আধার কারোর সাথে কথা বলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলো বিরক্ত হয়ে গেছে। বিড়বিড় করে বলে, আমাকে কি এখানে শোপিজ বানানোর জন্য এনেছে? তারপরেও কি এত বক বক করছে? আল্লাহ জানে। স্টুপিড, টিকটিকি, গাধা, গরু, ডেভিল, ইচ্ছে করছে উল্টো ঝুলিয়ে দিই যত সব। আলু বেবি। রাত্রির গলা পেয়ে আলো এদিক ওদিক তাকিয়ে দেখে, আবার নিচে নিজেকে বলে, রাত্রি আসলো কই থেকে? ওই আলু বেবি। রাত্রি এসেই আলোকে জড়িয়ে ধরে। রাত্রিকে দেখে আলো খুশি হয়ে বলে, রাত্রি বেবি তুই? হুম, আমরাও যাচ্ছি তোদের সাথে। সরাসরি বল না হানিমুনে যাচ্ছিস। রাত্রি প্রথমে লজ্জা পায়, তারপর কথা ঘুরিয়ে বলে, মনে হচ্ছে তুই বিজনেস ট্যুরে যাচ্ছিস। আধার ফোন রেখে আসে। আগুনকে বলে, এত লেট কেন হলো আসতে? আর কি বলিস না, যে জ্যাম। তোর জ্যামের চক্করে আমাকে টিকটিকি ডেভিল আরো কত কি শুনতে হলো। আধারের কথা শুনে আলো হা হয়ে যায়। একটা ঢোক গিলে আগুন কনফিউজড হয়ে বলে, হ্যাঁ, কিন্তু কেন? ছাড়, তুই বুঝবি না, এটা শুধু আমিই বুঝবো। থাক, যা বোঝার বোঝা হয়ে গেছে। আধার আর আগুনকে ফিসফিস করতে করতে দেখে রাত্রি আর আলো ভ্রু কুচকে বলে, এই, তোমরা কি ফুসুর ফাসুর করছো তোমরা? ছেলেদের ব্যাপার। হুম। চলো, ফ্লাইটের টাইম হয়ে গেছে। এরপর সবাই মিলে ভিতরে চলে যায়। এর পরের দিন আধাররা কানাডায় এসে পৌঁছয়। আধাররা বাইরে এসে দাঁড়াতেই একটা বড় কালো গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। আধাররা গাড়িতে উঠে পড়ে। আলো আধারকে জিজ্ঞেস করে, আমরা কোথায় থাকবো? তুমি তো এখানে সবই চেনো, তাই তুমি বলো।
আধারের কথায় অভিমান স্পষ্ট। আলো মাথা নিচু করে ফেলে। আধার একবার ওর দিকে তাকিয়ে বলে, আমার বাড়ি। আলো চমকে বলে ওঠে, এখানে আপনার বাড়িও আছে? কই, আমি তো আপনাকে এখানে কখনো দেখিনি। আলো চোখের বশে কি বলে ফেলেছে তা ও নিজেও বুঝতে পারেনি। যখন পারল তখন চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আধার ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,